আয়ুষের দেওয়া সকল শর্ত মেনে এবার আয়ুষের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম মনে মনে বলতে থাকে যে আমি জানি ছোটো সাহেব, আমি যতই চেষ্টা করি ফেলি না কেন, কিন্তু তার সত্ত্বেও কোনোদিনও আমি আপনার উপযুক্ত হয়ে উঠতে পারবো না, এবং কোনোদিনও আমি আপনার স্ত্রী হওয়ার কোনো মর্যাদা বা কোনো রকম কোনো স্বীকৃতি আমি পাবো না। কিন্তু তার সত্ত্বেও এতটুকু জেনেতে আমি অন্তত খুশি থাকবো যে না, আপনাকে আমার স্বামী বলে সকলে চিনবে, এবং আমি আপনার স্ত্রী চিরকাল থাকবো। না হয় আমাদের মধ্যে আর 4-5টা স্বামী স্ত্রীর মতন সম্পর্ক নাই বা থাকলো, কিন্তু আপনার পরানো আমার স্মৃতিতে সিঁদুরটা তো বজায় থাকবে। এই স্মৃতির সিঁদুর মাথায় নিয়ে আমি আমার জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। এতটুকু হলে আমার জন্য যথেষ্ট হবে। এবং ঈশ্বর যখন এত পর্যন্ত আমার জন্য এত কিছু করেছে, তাহলে ঈশ্বর এই সুযোগটা যখন আমার জন্য একবার করে দিয়েছে, এই সুযোগটা আমি কোনো মতেই হাতছাড়া করবো না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ঠিক আছে ছোটো সাহেব, আপনি যেমনটা আমাকে বলেছেন সেরকমটাই আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার দেওয়া সকল শর্ত আমি মেনে চলার চেষ্টা করবো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে শুধু চেষ্টা নয় কুসুম, তোমাকে সেটা করতেই হবে। ঠিক সেই মুহূর্তে কুসুম আয়ুষ যখন বিয়ের পিঁড়িতে বসে যায় এবং পুরোহিত মশাই যখন বিয়ে শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে ছেলেটা কিনা আমি চিরকাল স্বপ্ন দেখেছি ধুমধাম করে বিয়ে দেবো, সেই ছেলেটার এরকম একটা পরিস্থিতিতে পড়ে এরকমভাবে বিয়ে হবে। ঠিক সেই মুহূর্তে রাজ যখন বলতে থাকে যে হয়তো বা এটা ঈশ্বরেরই ইচ্ছা ছিল, নয়তো বা ঈশ্বরের লীলাখেলা না থাকলে তাহলে কী করে এই সমস্ত কিছু হলো বলো তো ইন্দ্রাণী? কেনই বা রাতুর মাঝ বিয়ে থেকে এরকম করে পালিয়ে যাবে? কেনই বা আয়ুষের উপরে সকল দোষ এসে চাপবে? কেনই বা তোমার মান সম্মান রক্ষা করার জন্য আয়ুষ এরকম একটা সিদ্ধান্ত নিবে? বলো, যা কিছু হচ্ছে সেটা বরঞ্চ হতে দাও, ভবিষ্যতের উপরে সবটা ছেড়ে দাও, দেখবে সময়ের সাথে সাথে সবটা ঠিক হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী করেই বা এই সমস্ত কিছু ঠিক হবে? রাজ, তুমি একবার ভেবে দেখেছো যেখানে কিনা কুসুম একটা কাজের মেয়ে, একটা ড্রাইভারের মেয়ে, এবং সেই হিসেবে কুসুমের মধ্যে সেরকম কোনো গুণ থেকে তো দূরে থাক, কোনো যোগ্যতাই নেই আমার আয়ুষের স্ত্রী হওয়ার, সেই জায়গায় কিনা আজকে কুসুম গাঙ্গুলি বাড়ির বড় ছেলের বউ হয়ে আমাদের বাড়িতে আসবে? তুমি ভাবতে পারছো রাজ? ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে দেবলীনে এই দিনটাই দেখার বাকি ছিল, এবং অবশেষে যেই মেয়েটাকে কিনা আমরা এত তুচ্ছ তাচ্ছিল্য করছি, সেই মেয়েটা গাঙ্গুলি বাড়ির বড় বউ হয়ে আমাদের বাড়িতে আমাদের নাকের ডগায় এরকম করে হাঁটাহাঁটি করবে, এবং সেই সমস্ত কিছু আমাদেরকে বরদাস্ত করতে হবে। দেবলীনা, ও তো তোমার সকল অধিকার তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে, আশা মাত্র তোমার উপরে গুণে গুণে প্রতিশোধ নেবে। তুমি এতদিন ধরে ওর সঙ্গে যা কিছু করে এসেছো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে ও আগে আসুক না এই বাড়িতে বউ হয়ে, তারপরে ওর জীবনটা যদি আমি নরকে পরিণত করে না দিতে পেরেছি, তাহলে আমার নামও দেবলীনা নয়। রীতিমতো আমি এই বাড়িতে বউ হয়ে আসার আগে কুসুম দৌড়ে পালাবে লেজ গুটিয়ে, তুমি দেখে নিও। কারণ কুসুমকে তো কোনো মতে আমি গাঙ্গুলি হাউসে টিকতে দেবো না, কারণ ওর মধ্যে তো সেই সকল গুণগুলোই নেই। এবং কুসুমের যত দিন যাবে তত এই মধ্যে কুসুমের দম বন্ধ হয়ে আসবে, এবং কুসুম যে এবারের একদমই অযোগ্য সেটা আমি চোখে আঙুল দিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে আয়ুষ সকলকে বুঝিয়ে দেবো। এক পর্যায়ে ওরা তিক্ত হয়ে উঠবে কুসুমকে নিয়ে, এবং রীতিমতো ওরা স্বেচ্ছাই কুসুমকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিবে। সেই সমস্ত কিছু ঘটবে এবার গাঙ্গুলি হাউসে, এবং সেই সব কিছু ঘটাবে হলো কি এই দেবলীনা। আমিও দেখি কী করে তুমি ও বাড়ির বউ হয়ে টিকে থাকো কুসুম। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।